হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এই সকালটা ছিল অনেক দিন আগেকার, মানে আজ থেকে অনেক দিন আগেকার। আমি যেদিন বাড়ি ফিরছিলাম সেই দিনের ভিডিও। তো সকাল সকাল রনি অফিস বেরিয়ে যাওয়ার পর আমি খেয়েছিলাম এক গ্লাস ছাতুর শরবত, আর এটাই ছিল আমার ব্রেকফাস্ট। তো তারপরে আমি কি করেছিলাম দেখো। তো ফাইনালি আমি বাড়ি যাচ্ছি, আজকে রাতেই আমি বেরোচ্ছি। এখন কটা বাজে? এখন মোটামুটি দুপুর 12টা। তো রাতেই বেরোবো, তবে এখনও যেটা আমার সব সময় হয়, এখনও আমার ব্যাগ গোছানো হয়নি। 3 দিন আগে আমি দেখিয়েছি যে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু তাও ওই লাস্ট মোমেন্টে চেঞ্জ করা, এদিক ওদিক করা, তারও একটা কারণ আছে, পরে আমি অবশ্যই বলবো। তো দেখো আমার ঘরের অবস্থাটা এখন। তো এখন আমার ঘরের ঠিক এই অবস্থা, চারিদিকে সব ছড়ানো ছেটানো। আমি গোছাবো বলে বার করে রেখেছি সব, তবে এগুলোকে গুছিয়ে আমাকে রান্না করতে হবে, তারপরে আমাকে। তো আমি বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ এখন বেরোতে বেরোতে আমার মোটামুটি এগুলো গুছিয়ে তারপরে রান্না করে বেরোতে তো অনেকটাই টাইম লেগে যাবে। তো বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। আমি এখন বসেছি রনির ব্যাগটা গোছাতে, কারণ যদিও আমার ঠিক 2 সপ্তাহ মতো পরে আসছে, তবুও আমি ওর ব্যাগটা না গুছিয়ে দিলে ও অফিস করে ডিউটি করে মানে একটুও সময় পাবে না। একদম যাওয়ার দিনটা খুব তাড়াতাড়ি এসে যাবে, ওই জন্য আমি ওর ব্যাগটা গুছিয়ে একটু হেল্প করে রাখছি, যেহেতু এখন আমার হাতে সময় আছে। ব্যাগ গোছাতে গোছাতে আমার হঠাৎ মনে পড়লো যে আমার আইব্রো প্লাগ করা হয়নি। এইসবের মধ্যে আমি 5 মিনিটের জন্য গিয়ে আইব্রো প্লাগ করে এসেছি, কিন্তু দেখো রেড 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 এসে গেছে। এটা আমার স্কিনে নর্মাল ব্যাপার, মানে কোথাও যে কেটে যায়নি, এটাই আমার জন্য যথেষ্ট। তো এবার যাবো রান্না করতে। প্রথমে ভেবেছিলাম মাংস বানিয়ে দিয়ে রেখে যাবো, তাহলে রনিরও একটু সুবিধা হবে 1-2 দিনের জন্য, কিন্তু ওই বারণ করলো, বলে আজকে শনিবার, আজকে তো আমরা খেয়ে যেতেও পারবো না। আর ও ফিরতে ফিরতে সোমবার, মানে সোমবারে ও ফিরেই অফিস যাবে, সেটা খেতে খেতে সোমবার রাত হয়ে যাবে। এত দিনে ফ্রিজে রেখে খাওয়াটাও তো ঠিক না, আমরা খাইও না। তো ওই জন্য বললো ঘুগনি কর, তো আজকেও আমরা খেয়ে যেতে পারবো, আর যেটা থাকবে সোমবার রাতে আমরা রুটি দিয়ে খেয়ে নিতে পারবো। তো আমি এখন যাচ্ছি কাবলি ছোলার ঘুগনি বানাতে। ওটা বানাবার পর আমার যখন তাড়াহুড়ো থাকে, আমি তখন এই বড় মিক্সিং জারটা নিই, আর এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নিই। আমরা আমাদের নিরামিষের দিনগুলোতে যেহেতু পেঁয়াজ রসুন খাই, ওই জন্য ঘুগনিটাও আজকে পেঁয়াজ রসুন দিয়েই করব। কিন্তু সব থেকে মজার বিষয় যেটা হলো, পেঁয়াজ রসুন আমরা এখন নিরামিষের দিন খাই, কিন্তু বাড়িতে তো এরকমটা একেবারেই চলে না, মানে মাদের কাছে তো একেবারেই চলে না এরকম ব্যাপারটা। তো এটাই যেহেতু ছোট থেকে অভ্যেস, তো আমাকে এখন এই পেঁয়াজ রসুন কেটে এই চপিং বোর্ড এটা বলো বা এই পুরো জায়গাটা আমাকে এখন ক্লিন করতে হবে। তার একটাই কারণ এটা পেঁয়াজের ঠেকাঠেকি। আর এই হাত ধোয়ার ব্যাপারটা তো ছেড়েই দিলাম, ওটা বোধহয় রান্নাঘরে আসলে প্রতি 2 সেকেন্ড অন্তর হাত ধুতে হয়, তার হয় বলতে ওই অভ্যেস। আর রনি তো সকাল সকাল অফিস বেরিয়ে গেছে, আমি নিজের মতো লাঞ্চের প্রিপেয়ার করেছিলাম। একা থাকলে আর বুঝতেই পারছো, এই দিনটা তো প্রচণ্ড তাড়াহুড়োর দিন ছিল। কোনো রকমভাবে লাঞ্চটা বানিয়ে নিয়ে আমি বানাতে বসেছিলাম এই ঘুগনিটা, যেটা আমাদের ডিনারের জন্য ছিল, আগেই বললাম। তো আমি রান্না সেরে তারপরে চলে গেছিলাম স্নান করতে। এখন বাজে 6টা, আমি এইমাত্র স্নান সেরে এলাম। রনির আসার প্রায় সময় হয়ে গেল। যাওয়ার আগে এই পাহাড়ের স্তূপগুলো পরিষ্কার করতে বসেছি। এই যে এইদিকে খানিক হয়েছে, এই যে খানিক হয়েছে, আর এইদিকে পুরো স্তূপ আকার। সব কিছু কাজকর্ম শেষ করতে করতে আমাদের বেরোবার টাইমটাও কখন তাড়াতাড়ি চলে এলো বুঝতেই পারলাম না। রনিও অফিস থেকে ফিরে এলো, তারপর আমরা দুজনেই রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য। তো প্রচণ্ড তাড়া দিচ্ছে রনি। এখন বাজে 9:20, আমাদের বাস 9:20-তে। আমাদের স্কুটি রেখে তারপরে আসতে হবে, ওই জন্য ওর এত তাড়াহুড়ো। তো বেরিয়ে আবার দেখা হচ্ছে। প্রথমে আমরা স্কুটিতে এলাম, এখন যাচ্ছি হেঁটে, তারপরে উঠবো বাসে, আর তারপর ফ্লাইট। বাড়ি ফেরার আনন্দ সেটা তো ভীষণই হয়। যারা দূরে থাকো তারা তো আরও এই ব্যাপারটা ফিল করতে পারবে। তবে কি বলো তো, যদি একা আসো, হাজব্যান্ড যদি না আসে, তবে সেই ফিলিংসটা একটা অন্যরকম হয়। এটা বোধহয় যারা ম্যারিড তারা বুঝতে পারবে, হয়তো ডিউটি অনেক বেড়ে যায় বলে এই ফিলিংসটা আসে। তো যাই হোক, আমরা এসে গেছিলাম এখানকার বাস স্টপে, যেখানে বাস দাঁড়াতো। তো আমরা ভেবেছিলাম যে আমরাই বোধহয় লেট করে ফেলেছি, বাস আগে থেকে এসেই দাঁড়িয়ে থাকবে, কারণ ড্রাইভারের সাথে আমাদের অলরেডি কথা হচ্ছিল যে বাস হয়তো আগে এসে যাবে, আমরা পরে
পৌঁছাবো, কিন্তু যাই হোক এসে দেখলাম না এখনও বাস আসেনি। আমরা ওই 10 মিনিট মতো ওয়েট করেছিলাম, তারপরেই এসে গেছিলো আমাদের বাস। আর আমরা বাসে উঠে পড়েছিলাম আর রওনা দিয়েছিলাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। তো লাইট একটাও জ্বলছে না। বাস ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই যে হোল নাইট আমরা বাসে কাটিয়ে তারপরে এসে গেছিলাম হায়দ্রাবাদে। যেহেতু আমার ফ্লাইট অনেক দেরিতে ছিল, তো আমরা একটা রুম বুক করেছিলাম। আর হোটেলে পৌঁছেই আমি ফ্রেশ হয়ে লাগিয়ে নিয়েছিলাম নেল পেন্ট। যেহেতু আমার কাছে অনেক সময় ছিল, আগেই বললাম, তো কিছু কাজ তো করতেই হবে। তারপরে আমার সাথে গোপাল ভাইয়াও যেহেতু এবার আসছে, ওকেও ফ্রেশ করে বসিয়ে দিয়েছিলাম খাবার দিয়ে। তারপরে আমরা দুজনেই বেরিয়ে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। লাস্ট টাইম আমরা হায়দ্রাবাদে এসেছিলাম ঘুরতে, আর তখন এসে যেই হোটেলটায় ছিলাম আমরা এবারও সেই হোটেলটা বুক করেছি। কারণ হোটেলটার থেকেও আমাদের এই অ্যাম্বিয়েন্সটা, মানে সামনের এত ভালো জায়গাটা লেগেছে যে এইখানেই আমাদের থাকতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। আর পাশেই ছিল একটা ইরানি ক্যাফে, মানে ওখানে যে চাটা পাওয়া যাচ্ছিলো, চাটা মানে আলাদাই, ওখানকার টেস্ট আমি অন্য কোথাও পাইনি এই চায়ে। তো ওই চায়ের দোকানটা থেকেই আমাদের চা খেতে হতো, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি চা খেতে। তো এই চায়ের দোকানে গিয়ে শুধু চা না, চাটার থেকেও আমাদের প্রিয় হয়ে গেছিলো এই যে বিস্কিটগুলো দেখছো না, এই বিস্কিটগুলোর নাম ওরা কী বললো আমি সঠিকভাবে শুনতে পাইনি। পাইন বিস্কিট টাইপের কিছু একটা বলেছে, আমি একদম কনফার্ম হয়ে বলতে পারছি না। তবে এগুলোর যা টেস্ট, তোমরা একবার টেস্ট না করলে বুঝতেই পারবে না, অসাধারণ খেতে। আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো বোধহয় বাটার দেওয়া আছে বা এরকম কিছু, কিন্তু ওরা বললো না, কিচ্ছু নেই। রনি এখানে এসে বলেছে এটা বাটারফ্লাই বিস্কিট, এটা কিছু বুঝতে পারিনি, কারণ এটা একটা ইরানি বিস্কিট বুঝে। হ্যাঁ, আমরা তো জানি এটা প্রজাপতি বিস্কুট বলেই পরিচিত। বলছে কি একটা পাইন বিস্কিট না কি বললো, যাই হোক এটা খেতে অসাধারণ। তো চা খাবার পর আমাদের হোটেলের ঠিক অপোজিটেই ছিল একটা টিফিন সেন্টার, সেখানে করতে গেছিলাম ব্রেকফাস্ট। প্রচুর ভিড় ছিল, সেটা দেখেই গেছিলাম। কিছু দেখে আমরা নিয়েছিলাম মাইসুর ভুজি, যেটা আমরা আগে কোনোদিন টেস্ট করিনি। তো এটা খেয়েছিলাম, আর এক প্লেটে নিয়েছিলাম, যেহেতু আমাদের সকাল সকালই ব্রেকফাস্ট করে তারপরে লাঞ্চটাও সারতে হতো ওই জন্য। তবে এখানকার পেমেন্ট সিস্টেমটা অদ্ভুত ছিল। এই প্লেটটার দাম ছিল 40 টাকা, তবে তুমি ক্যাশ পেমেন্ট করলে ওটা কিন্তু 50% ডিসকাউন্ট হয়ে যাচ্ছিলো, মানে 20 টাকায়। তো আমরা এই প্লেটটা পেয়েছিলাম 20 টাকায়। তো যাই হোক, পরে আমরা চলে এসেছিলাম হোটেলে। আমি এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়েই পড়েছিলাম। কিরে ওর বাড়ি যাওয়ার কি ইচ্ছা নেই? হ্যাঁ, তো এখন 10:15 বাজে, কোথায় লাঞ্চ করতে যাব? এখন তোরই যাবো, 11:30টায় তো লাঞ্চ করতে যেতে হবে, 2 ঘন্টা আগে চেক ইন। তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি, এবার হোটেলের রুম থেকে বেরোবার পালা। আমি একেবারেই বেরিয়ে যাব আমার ব্যাগপত্র নিয়ে, লাঞ্চ করব এখানে কোনো একটা, যেহেতু হায়দ্রাবাদে এসেছি একটু হায়দ্রাবাদের বিরিয়ানি তো টেস্ট করতেই হবে আজকে যেহেতু রবিবার। তো লাঞ্চ করে আমি ডাইরেক্ট চলে যাব এয়ারপোর্টে। হায়দ্রাবাদে সন্ধ্যেবেলা কলকাতায় হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার জন্য আমরা আগের বার এসেছিলাম যখন, তখন একটা অন্য রেস্টুরেন্টে গেছিলাম, তাই জন্য এবার একটা আলাদা রেস্টুরেন্টে যাওয়ার জন্যই আমরা বেরিয়েছিলাম। তবে গুগল ম্যাপ দেখে আমাদের যতটা রাস্তা দেখাচ্ছিল, জানি না অটোওয়ালাটা আমাদের মিসগাইড করেছিলেন কি না, যদি করে থাকে সেটা তো খুবই খারাপ ব্যাপার, কিন্তু প্রচুর দূরে ছিল আমাদের হোটেল থেকে। তো যাই হোক, আমাদের একটু টেনশন ছিল, অন্য সময় হলে হতো না হয়তো, কারণ আমাদের ফ্লাইট ছিল ওই জন্যই একটু টেনশন হয়ে গেছিলো। তো যাই হোক, রাস্তার অত সব টেনশন বাদ দিয়ে ফাইনালি আমরা যে রেস্টুরেন্টে আসার কথা ছিল, প্যারাডাইজ রেস্টুরেন্ট, সেখানে পৌঁছে গেছিলাম। অনেক রেটিং দেখেও এখানে এসেছিলাম, এখানে এসে দেখলাম অনেক লেজেন্ডসরাই আগে থেকে এসেছিলেন। তো আমাদের বলা হয়েছিল সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য, ওখানেই ডাইনিং আছে, আমরাও ওদের কথা মতো গিয়েছিলাম। আর গিয়ে দেখছি এটা একটা স্পেশিয়াস রেস্টুরেন্ট বলা যায়, কারণ এত বড় জায়গা খুব কম রেস্টুরেন্টেই হয়। কি হয় বলো তো, আমাদের কলকাতায় দুর্গাপুজোর সময় এতটা পরিমাণ ভিড় হয় যে রেস্টুরেন্টগুলো জায়গা দিতে পারে না, অর্ধেক লোক তো বাইরে
দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, জেনেই থাকবে। কিন্তু এদের না ওই সমস্যাটা হবে না, হলেও খুব কম হবে। জানি না এখানে এত বড় অকেশন হয় কিনা। যাই হোক, আর এখানকার সব থেকে আরেকটা জিনিস ভালো লেগেছিলো, যারা সার্ভ করছিলেন তারা অনেকেই আমার ডিস্ট্রিক্ট থেকে আসে, মানে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। কথা হয়ে তাদের সাথে ভালো লাগে, মানে এত দূরে থেকে যখন চেনা মানুষের সাথে দেখা হয়, কথা হয় না, তখন আলাদাই একটা ফিলিংস হয়। তো আমি নিয়েছিলাম এখানকার মাটন বিরিয়ানি আর ওদের সাজেস্ট করা একটা মিষ্টি। এই জিনিসটা জানো তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস বয়স্ক লোকেদের জন্য, এইটুকু সিঁড়িও তাদের উঠে আসতে হবে না। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিন্তু ওই প্যারাডাইস রেস্টুরেন্ট থেকে আমাদের হোটেল যতটা ছিল তার থেকেও ডাবল রাস্তা ছিল এয়ারপোর্ট পর্যন্ত, এত দূর ছিল। তো আমরা উবের বুক করেও আমাদের প্রায় 1 ঘন্টা মতো লেগে গেছিলো ওই রেস্টুরেন্ট থেকে আমাদের এয়ারপোর্ট যাওয়ার জন্য। তো আমি আমার ফ্লাইটের এক্সাক্ট টাইমের 1 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম, আর গিয়ে জানতে পারি আমার ফ্লাইট 1 ঘন্টা ডিলে। তো যাই হোক, আমি ভেতরে গিয়ে দেখছি আমি এয়ারপোর্টে না, আমি কোনো শপিং কমপ্লেক্সে ঢুকে পড়েছি। হ্যাঁ সত্যি, হায়দ্রাবাদ এয়ারপোর্টে যারা গেছো তারা তো জানবেই, মানে আমি এই ফার্স্ট টাইম গেলাম আর দেখছি এটা এয়ারপোর্ট কোথায়, এখানে তো সব কিছু বিক্রি হচ্ছে। এত কিছু শপ এখানে আছে, সমস্ত রকম ব্র্যান্ডেড শপ থেকে শুরু করে ছোট ছোট জুয়েলারি শপ, সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো আমার যেহেতু আগেই বললাম ফ্লাইট ডিলে ছিল, আমি গেটে, আমার যে গেট ছিল সেই গেটে গিয়ে বসে লাগেজগুলো রেখেই আমি একাই ঘুরছিলাম, কারণ রনি আমাকে গেট পর্যন্ত ছাড়তে এসেছিলো। তারপরে ওকে বাই বাই বলে আমি তো ভেতরে ঢুকে গেছিলাম। আর ভেতরে এতক্ষণ ধরে আমি কি করব, আর যেখানে সময় কাটাবার এত সুযোগ আছে, মানে শপিং কমপ্লেক্স, মানে বুঝতে পারছো তো সময় কাটাবার কত বড় সুযোগ। তো যাই হোক, আমি সমস্ত ঘুরে আবার চলে এসেছিলাম রানওয়ের কাছে দেখতে কত ফ্লাইট ল্যান্ড করছে, টেক অফ করছে, কিন্তু আমার ফ্লাইট কখন আসবে সেটাই মনে মনে ভাবছিলাম। তার মধ্যে আমার আবার ফোনটা চার্জ আউট হয়ে গেছিলো। আমি এদিকে একা ট্রাভেল করছি প্রথমবারের জন্য, আর এদিকে ফোনে সুইচ অফ। আমি জানি আমি টেনশন না করলেও আমার বাড়ির লোক তো আছেই টেনশন করার জন্য। তো একটু চার্জে দিয়ে তারপর আমার ফ্লাইটের সময় হয়ে গেছিলো, আর আমি চলে গেছিলাম আমার ফ্লাইটের দিকে। কিন্তু আমার একবারের জন্যও মনে হয়নি আমি এই প্রথমবারের জন্য যাচ্ছি ফ্লাইটে বা একা যাচ্ছি। হ্যাঁ, এর আগে আমি গেছি যতবারই রনির সাথে এসেছি, কিন্তু এই প্রথমবার। তবে একা আমি একদমই বলবো না, কারণ আমার সাথে অবশ্যই গোপাল ভাইয়া ছিল, আর উনি যেখানে আছেন, ফ্লাইট কেন, জীবনের কোনো পদক্ষেপে ভয় পাওয়ার তো কোনো কারণই হয় না, কি বলো, তাই তো? আমার ফ্লাইট 1 ঘন্টা ডিলে থাকলেও আমাদের যিনি পাইলট ছিলেন উনি বলেছিলেন উঠেই কি আমি 1.5 ঘন্টার মধ্যে ল্যান্ড করিয়ে দেবো। তো যেমন কথা তেমন কাজ, আমার 4:30টায় ফ্লাইট হলেও আমি ঠিক 6টার মধ্যে নেমে পড়েছিলাম। তবে গোপাল ভাইয়ার এটা কিন্তু প্রথম ফ্লাইট, জানো তো, দেখো কত সুন্দর চুপ করে বসে আছে। গোপাল ভাইয়াকে যে চকলেটটা দিয়েছিলাম আমি ওটা নিজেই তুলে খেয়ে নিয়েছিলাম প্রসাদ হিসাবে। কি করবো বলো, এতক্ষণ তো সময় কাটাতে হবে আমাকে। তো যাই হোক, এটা যেহেতু কলকাতার ফ্লাইট ছিল, আমার জার্নিটা বেশ ভালোই ছিল। জার্নিটা ভালো এই কারণেই বলছি, কারণ সবাই বাঙালি, আর কথা বলতে বলতে কখন যে 1.5 ঘন্টা কেটে গেছিলো বুঝতেই পারিনি। আর কলকাতা পৌঁছেই একটা যেন আলাদা ফিলিংস ছিল, কি নিজের বাড়ি পৌঁছে গেছি। তো তারপর আমার শ্বশুরমশাই এসে গেছিলেন আমাকে পিক করতে, আর গাড়িতে উঠে রাস্তায় যেতে যেতে এইবার মনে হচ্ছে কলকাতায় এসেছি। কারণ ভোটের প্রচারের এই মহল, যতই টিভিতে বসে দেখো, সামনে থেকে দেখলে সেইটা লাগে কি না ভোট এসে গেছে। তো শেষ পর্যন্ত ওটাই দেখলাম, আর বাড়ি ফিরে এসে একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম। শেষ পর্যন্ত এটুকুনি বলতে পারি যে একা বেরোতেই হবে, একা না বেরোলে তোমার কোনোদিন বেরোনোই হবে না, সেই ঘরেই থেকে যেতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো থেকো।